প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইওর সাকসেস, যেখানে আমি তোমাদেরকে প্রতিনিয়ত প্রতিদিন একটা করে ক্লাস প্রোভাইড করে থাকি। আজকের এই পর্বে মূলত আমরা আলোচনা করব দশম শ্রেণীর ভূগোলের যে প্রথম অধ্যায় রয়েছে, প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। আজকে এটা দ্বিতীয় পর্ব। এর আগের পর্বে আমরা আলোচনা করেছি যেমন বহির্জাত প্রক্রিয়া কাকে বলে, অবরোহণ কি, আরোহণ কি, ক্ষয়ীভবন, জৈবিক প্রক্রিয়া, পর্যায়ন ইত্যাদি নিয়ে। যারা দেখোনি ক্লাসটা তারা দেখে নাও, আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে রেখে দেবো। আজকের এই ক্লাসে আমরা মূলত আলোচনা করব বহির্জাত প্রক্রিয়া সব থেকে যে গুরুত্বপূর্ণ এজেন্ট নদী, সে নদীকে নিয়ে। নদীকে একটা দিন হয়তো আমরা ক্লাসটা কভার করতে পারবো না, নদীকে দুটো পার্টে আমরা ভাগ করেছি। আজকের এই পর্বে আমরা আলোচনা করব যে নদীর বিভিন্ন কাজ, যেমন ক্ষয়, বহন ও সঞ্চয় দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তার মধ্যে শুধুমাত্র ক্ষয় নিয়ে আলোচনা এবং বহন নিয়ে আলোচনা করা, সঞ্চয়টা পরের ভিডিওতে। মানব জীবনে তথা যদি ভূগোলের দিক থেকে দেখি বা মানব জীবন হিসেবে দেখি, প্রকৃতির দিক থেকে দেখি, তাহলে বুঝতে পারবো যে এই যে জল বা এই যে নদী, যে জলটাকে বহন করে নিয়ে যায়, তারপরে সে হয়তো কোনো একটা সাগর বা সমুদ্রে গিয়ে হয়তো মেশে, এবং এই সমুদ্রের জলরাশি আবার কি হয়, বাষ্পীভূত হয়, তারপর সেটা উপরে ওঠে। আমরা জানি উপরে উঠে কি হয়, মেঘের সৃষ্টি করে। মেঘের যখন সৃষ্টি হয় তখন সেটা আবার অধঃক্ষেপণ রূপে পৃথিবীতে ফিরে আসে এবং সেই জলধারায় আবার নদী রূপে কি হয়, প্রবাহিত হয়। তো এইভাবে নদী কি করে, প্রথমে মেঘ, বৃষ্টি, যে জলকণার, আবার তারপর নদীর উপর প্রবাহিত, তারপর সমুদ্রে মেশা, আবার সেখান থেকে বাষ্পীভবন ইত্যাদির মাধ্যমে কি করেছে, এই জীবন সংসারে জলের যে চক্র সেটাকে বজায় রেখেছে। এটাকেই বলা হয় জলচক্র। এবার এই জলচক্রের সব থেকে গুরুত্বপূর্ণ যে ভূমিকা পালন করে থাকে সেটা হচ্ছে এই নদী। তো প্রথমেই আমাদের যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে জলচক্র হিসেবে নদী কি, বা জলচক্র হিসাবে নদীর ভূমিকাটি। তো আমরা জানি যে সূর্যের তাপে বিভিন্ন জলাশয় থেকে জল ক্রমাগত বাষ্পীভূত হয়ে উপরে উঠে মেঘ রূপে ভেসে বেড়ায়, যেটা বলছিলাম, এখানে বাষ্পীভূত হয়ে মেঘ রূপে কি করে ভেসে ভেসে বেড়ায়। এবং তারপর মেঘের মধ্যে ভাসমান জলকণা সমূহ ঘনীভূত হয়ে, মানে হয়তো ছোট ছোট পার্টিকেলস তারা হয়তো ভেসে বেড়াচ্ছে, পরবর্তীকালে এই ছোট ছোট কণা যখন একে অপরের সঙ্গে জুড়ে যায় তখন সেগুলা বড় হয়ে যায়। তখন এই বৃহৎ জলকণা তখন আর কি করতে পারে না, ওই যে মেঘ, সে কিন্তু আর ধরে রাখতে পারে না। ধরে রাখতে না পারার জন্য সেটা কি রূপে, অধঃক্ষেপণ রূপে আবার পৃথিবীতে ফিরে আসে। এবার এই অধঃক্ষেপণের ভাগগুলো যেমন কি কি হতে পারে, যেমন বৃষ্টি হতে পারে, তুষারপাত হতে পারে, সেইভাবে কিন্তু পৃথিবীতে নেমে আসে। শেষে ওই বৃষ্টি বা তুষার গলা জলের বেশিরভাগ অংশই নদ নদীর মাধ্যমে সমুদ্রে ফিরে যায় এবং সেখান থেকে সূর্যতাপে বাষ্পীভূত হয়ে আবার উপরে উঠে যায়। এইভাবেই এইভাবে মানে কখনো জল বাষ্প, কখনো মেঘ, কখন অধঃক্ষেপণ রূপে আকাশ ও পৃথিবীর মধ্যে অবিরামভাবে আবর্তিত হয়ে যে চক্র সৃষ্টি করে তাকে বলা হচ্ছে জলচক্র। এই যে বিষয়টা বুঝতে পারলেই হয়ে গেল। যে আমি যদি এখানে একটা জিনিস আঁকিয়ে দিই তাহলে খুব ভালো হবে সেটা। এটা জাস্ট বোঝানোর জন্য যে সূর্যের যে প্রবল তাপ, এই প্রবল তাপেই জলরাশি কি হয়, বাষ্পীভূত হয়ে উপরের দিকে উঠতে শুরু করে।
তারপরে মেঘ, ছোট ছোট মেঘ রূপে সেটা ভেসে বেড়ায়। তারপর যখন বৃহৎ হয়ে যায় তখন সেটা অধঃক্ষেপণ রূপে পৃথিবীতে ফিরে আসে। একেই বলা হচ্ছে কি জলচক্র। তো জলচক্রের জলের আবর্তন, জলের যেসব পদ্ধতির মাধ্যমে হয় সেগুলো কি কি, যেমন বাষ্পীভবন। তো বাষ্পীভবন মানে কি, বাষ্প হওয়া। কারণ আমরা জানি ভবন মানে হচ্ছে কোনো একটা জিনিসকে হওয়া বোঝায়। তো বাষ্পীভবন মানে হচ্ছে বাষ্প হওয়া। তো এই যে সমুদ্র, নদী, খাল, বিল, জলাশয় প্রভৃতি জল সূর্যের তাপে বাষ্পীভূত হয়। আবার মাটি, গাছপালা থেকেও জল বাষ্পীভূত হয়, কারণ আমরা জানি জল যে বাষ্প মোচন করে সেটাও কিন্তু ওই মানে মহাকাশেই দিকেই যায় এবং সেটা ঘনীভূত হয়। নেক্সট, ঘনীভবন। বিষয়টা খুবই সামান্য একটা সহজ চিত্র, যেটা বারবার করে বলছি। এ হচ্ছে সূর্য এবং মনে করো এ হচ্ছে কোন একটা সমুদ্র, এবং এই যে সমুদ্রের জলরাশি প্রথমে সূর্যের প্রবল হিটের কারণে এটা কি হয়, ক্ষুদ্র ক্ষুদ্র কণা রূপে সেটা পৃথিবীতে উঠতে শুরু করে। আবার যদি কোনো গাছপালা থাকে তো তার যে পাতা সেখান থেকেও কিন্তু জল পড়ে ওঠে। আচ্ছা, এই যে প্রক্রিয়া এটাকে আমরা কি বলছি, বাষ্পীভবন। তারপরে এই ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় আমরা কি দেখলাম, এবার আস্তে আস্তে কিন্তু নিজেদের মধ্যে জমাট বাঁধছে, এটা কি বলা হচ্ছে ঘনীভবন, যেটা মেঘ। তারপরে সেটা আবার পৃথিবীতে ফিরে আসে, এইটাকে কি বলা হচ্ছে অধঃক্ষেপণ। তো বিষয়টা তিনটে প্রক্রিয়া, বাষ্পীভবন, ঘনীভবন এবং অধঃক্ষেপণ। তো ঘনীভবন কি, যে জলীয় বাষ্প ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভূত হয় ও প্রথমে মেঘ তৈরি করে এবং পরে ওই মেঘ জলকণায় পরিণত হয়। অধঃক্ষেপণ কি, এবার ওই সব জলকণা ভারী হয়ে বৃষ্টি বা তুষার রূপে ভূপৃষ্ঠে অধঃক্ষিপ্ত হয়। যে পরিমাণ জল বাষ্পীভূত হয় ওই একই পরিমাণ জল বৃষ্টি বা অধঃক্ষেপণ রূপে ঝরে পড়ে। এই জল নদী প্রবাহ হিসেবে ভূপৃষ্ঠ থেকে সমুদ্রে চলে যায়। আবার কিছু পরিমাণ জল ভূগর্ভের মধ্যে দিয়ে সমুদ্রেও পৌঁছায়। সমুদ্র থেকে আবার ওই জল বাষ্পীভূত হয়। এইভাবে জলচক্রটা হয়ে থাকে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আমাদের পরবর্তী যেটা পড়ার বিষয় বা জানার বিষয় সেটা হলো নদী কাকে বলে। তো আমরা দেখেছি যে কোন একটা সুউচ্চ পর্বত হতে পারে, সেই সুউচ্চ পর্বত থেকে কোন জলধারা কি হয়, প্রবাহিত হয়ে এসে তারপর সেটা সমুদ্রে এসে মিলিত হয়। এই জলধারাকে আমরা কি বলি, নদী বলে থাকি। কিন্তু এবার এটা সৃষ্টি হয় কিভাবে, যেটা তুষার পায় যে জায়গাটায় সেটা অবশ্যই বরফ গলা জল, আর যে সমস্ত এলাকাতেই তুষার খুব কম পরিমাণ আছে সেখানে বৃষ্টির জল। তারপর একটা স্বাভাবিক ধারা এবং উপর থেকে নিচের দিকে নামতে নামতে সমুদ্রে এসে মেশে। এই যে জলধারা এটাকেই বলা যায় কি, নদী। তো নদী কি, নদী হলো পাহাড়, পর্বত, হিমবাহ বা উচ্চ ভূমি থেকে উৎপন্ন প্রাকৃতিকভাবে সৃষ্ট মিষ্টি জলের একটি প্রবাহমান ধারা, যা মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে বয়ে গিয়ে কোনো সাগর, কোনো হ্রদ বা অন্য নদীতে পতিত হয়। এটাকে আমরা কি বলছি, নদী। এবার এই নদী রিলেটেড বেশ কিছু ওয়ার্ড আমরা এখানে পাবো। যেমন প্রথমেই চলে আসি নদ। নদ আর কিছু এটা, যাহার নদী তাহাই নদ। এটা সাধারণত যদি কোনো জলধারা, যদি কোনো জলধারা পুরুষ বোঝায়, মানে পুরুষ নাম, যেমন কি হতে পারে ব্রহ্মপুত্র, সিন্ধ, তখন সেটা কিন্তু নদ। নদী, নদী আর কিছুই না, এই সেট একই জিনিস। যদি কোনো জলধারাকে কোনো মেয়ের নামে ডাকা হয় তখন সেটাকে বলা হয় নদী। নিত্যবহ নদী কাকে বলে, আমি সংজ্ঞাগুলো লিখে আনি, একটু বোঝার চেষ্টা করো। সারা বছর যেখানে তুষার পায়
সেই বরফ গলা জলে যে সমস্ত নদীগুলো সৃষ্টি হয় সেখানে কিন্তু সারা বছর জল থাকে। এবার একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে যে নিত্য কথাটার অর্থই হলো চিরদিন, আর বহ মানে বয়ে চলা। তো চিরদিন বয়ে চলে যে নদী তাকে বলা যায় নিত্যবহ নদী। আর অনিত্যবহ নদী কাকে বলে? ঠিক তার উল্টো, এটা প্রধানত বর্ষার জলে পুষ্ট। সংজ্ঞা লিখলে আমরা কি লিখবো? যে সকল নদী শুধুমাত্র বছরে কোনো একটা সময় প্রবাহিত হয়, অর্থাৎ সারা বছর যে নদীতে জল থাকে না তাকেই বলা হচ্ছে অনিত্যবহ নদী। অন্তর্বাহিনী নদী কাকে বলে? অন্তর্বাহিনী, দেখো অন্ত মানেই হচ্ছে, সরি এখানে অন্তর, আমরা জানি অন্তর মানেই হচ্ছে ভিতর, আর বাহিনী মানে হচ্ছে বয়ে চলা। তো ভিতরে বয়ে চলে, এখানে ভিতরে মানে কিন্তু যে ভূগর্ভের ভিতর দিয়ে তা নয়। ধরো কোন একটা নদী, আমি যদি বলি এই আমাদের একটা ভারত, এই যদি কোনো নদী এখান থেকে উৎপত্তি লাভ করে সেটা যদি দেশেরই কোনো একটা বড় হ্রদ বা হয়তো কোনো একটা ভূখণ্ড কোনো জায়গায় পতিত হয়, সেটাকে বলা হয় অন্তর্বাহিনী নদী। আর যারা সাগর মহাসাগর ইত্যাদি গিয়ে মেশে তাদেরকে বলা হচ্ছে আন্তর্জাতিক নদী। যেমন অন্তর্বাহিনী নদী কি হবে? লুনি। এই লুনি নদী কি করেছে? ভারতের কোন একটা উচ্চভূমি থেকে প্রবাহিত হয়ে ভারতেরই কোন একটা জায়গায় গিয়ে মিশিত, এটাকে বলা হচ্ছে অন্তর্বাহিনী নদী। আর আন্তর্জাতিক নদী কাকে বলে? ঠিক তার উল্টোটা, যখন কোনো সাগরে মেশে, অর্থাৎ নদী তো নদী হয়, এবার যে নদী প্রবাহিত হতে হতে আস্তে আস্তে কোনো সাগর সমুদ্রে গিয়ে মিশে সেটাকে বলা যায় আন্তর্জাতিক নদী। নেক্সট, ধারণ অববাহিকা কাকে বলে? তো বলছে উচ্চভূমি বা পার্বত্য অঞ্চলের অসংখ্য ছোট বড় উপনদীর জল প্রধান নদীতে মিশে প্রধান নদীর প্রবাহকে যে বেড়ে যায়, এই সমগ্র উৎস অঞ্চলটিকে ধারণ অববাহিকা বলে। মানে মনে করো এটা একটা গঙ্গা নদী হয়তো প্রবাহিত হয়েছে, এবার গঙ্গা নদী যে জায়গাটা এসে মিলিত হয়েছে তার আগের নাম ছিল কিন্তু ভাগীরথী, ধরো এই জায়গাটাতে হয়তো ভাগীরথী। এবার এইখান থেকে গঙ্গা শুরু হওয়ার আগে অব্দি এখানে হয়তো আরো নদী এসে মিশেছে, এখানে হয়তো একটা নদী এসে মিশেছে, এখানে হয়তো একটা নদী এসে মিশেছে, এই যে একটা হিউজ পরিমাণ এলাকা, এটাকে বলা হচ্ছে ধারণ অববাহিকা। আর নদী অববাহিকা কাকে বলছে? নদী অববাহিকা কাকে বলছে সেটা হচ্ছে যে নদী তার শাখা নদী উপনদী নিয়ে যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত, যে একটা হিউজ এলাকা, শাখা নদী হতে পারে উপনদী হতে পারে, এই যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে নদী অববাহিকা। তো আমার মনে হয় না এখানে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে যে কোনটা কি। যেমন নদ ছেলে বোঝায়, নদী মেয়ে, নিত্যবহ সারা বছর জল থেকে, অনিত্যবহ বছরে কোন একটা সময় জল থেকে বর্ষার জলে পুষ্ট। অন্তর্বাহিনী দেশেরই কোনো একটা উচ্চভূমি থেকে উৎপত্তি লাভ করে দেশেরই কোনো একটা হ্রদে গিয়ে মিশে। আন্তর্জাতিক যেটা দেশের কোনো একটা উচ্চভূমি থেকে উৎপত্তি লাভ করে সেটা সাগর সমুদ্র বা হ্রদে গিয়ে মিশে, সাগর সমুদ্রে গিয়ে মিশে। ধারণ অববাহিকা উৎস অঞ্চলের সমস্ত যে অঞ্চলে জলকে ধারণ করে তাকে বলছে ধারণ অববাহিকা। আর নদী অববাহিকা নদী তার শাখা নদী উপনদী মিলে যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে নদী অববাহিকা। নেক্সট, জলবিভাজিকা। তো জলবিভাজিকা কিছুই না, ধরো ছবিটাকে বলতে চেষ্টা করো, এই হয়তো একটা নদী, এই হয়তো একটা নদী, একটা শাখা নদী আছে হয়তো, হয়তো আরেকটা শাখা নদী, এদিকে হয়তো কোনো একটা শাখা নদী, এদিকে হয়তো কোনো একটা শাখা নদী, এই এই যে নদীটা প্রবাহিত হচ্ছে একটা, এখান থেকে হয়তো কোনো একটা উপনদী এসে মিশেছে, হয়তো এদিক থেকে কোনো একটা উপনদী এসে মিশেছে। এবার কি হয়, এখানে মনে করো কোন একটা পাহাড় বা কিছু একটা রয়েছে, এতে কি হবে, এই দিক থেকে যদি কোনো নদী প্রবাহিত হয় তাহলে এই নদী আর এই দিকের নদী কি করতে পারে না, একে অন্যের সঙ্গে মিশতে পারে না। তাহলে দুটো
নদীর মাঝে যে উচ্চভূমি বিরাজ করে এই দুটি নদী ব্যবস্থাকেই পৃথক করে দেয় তাকে বলা হচ্ছে নদী অববাহিকা, সরি সরি জল বিভাজিকা। জল মানেই তো বুঝতে পারছি এখানে নদী অর্থে বোঝাচ্ছে, আর বিভাজিকা মানে হচ্ছে বিভাজন করা। তার মানে কি, যে উচ্চভূমি দুটি বা তার বেশি নদী অববাহিকাকে পৃথক করে তাকে বলা হচ্ছে জল বিভাজিকা। তো আমার মনে হয় না এটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে। পরে যেটা রয়েছে সেটা কি দেখো একবার। পরেরটা বলা হচ্ছে যে নদীর উৎস কাকে বলে। তো আমরা জানি নদী যেখান থেকে উৎপত্তি লাভ করে সেটাকে বলা হচ্ছে নদীর উৎস। এটা এমন কিছু বোঝানোর মতো নেই। পরে কি রয়েছে নদীর মোহনা। আমি যদি খুব সুন্দর করে একটা ছবি আঁকি এখানে, দেখেন একটা জিনিস, এটা হয়তো কোনো একটা পাহাড়ি এলাকা, কোনো পর্বত, মনে করো এখান থেকে কোনো একটা নদী হয়তো এসে প্রবাহিত হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, ছবি খারাপ হতে পারে কিন্তু বোঝার জন্য এটুকু যথেষ্ট। ক্লিয়ার? আচ্ছা, চলো এবার এই নদীটা হয়তো এখানে কোনোটা সাগর এসে মিশেছে, এখানে হয়তো কোনো শাখা নদী প্রবাহিত হয়েছে, হতেই পারে, এখান থেকে হয়তো কোনো একটা উপনদী এসে মিশেছে, হোয়াট এভার, যা খুশি হোক। মোহনা কাকে বলছে? তো এই যে নদী ঠিক যেখানে এসে সাগরে মেশে, যে জায়গাটা এসে সমুদ্রে পতিত হয় এবং সাগরে গিয়ে মেশে, সেটাকে বলছে নদীর মোহনা। পরের যে টপিক সেটা হলো নদী উপত্যকা কাকে বলে। তো দেখো, নদী যেখানে উৎস লাভ করে এটাকে বলা হচ্ছে কিন্তু নদীর উৎস অঞ্চল। এই উৎস থেকে যে মোহনা, এই মোহনা অবধি যেখানে মেশে একটা নদী, যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়, এই যে অঞ্চলটা যদি আমি ধরি, যে কোনো একটা অঞ্চলকে, এই যে সংকীর্ণ খাত, এটাকে বলা হচ্ছে কিন্তু নদীর উপত্যকা। নেক্সট, উপনদী কাকে বলে? দেখো এই যে ওয়ার্ড গুলো, এগুলো কিন্তু এমন নয় যে খুব অপরিচিত ওয়ার্ড, খুব ছোটবেলা থেকে আমরা ওয়ার্ড গুলো শুনতে শুনতে অভ্যস্ত। উপনদী কাকে বলা হয়? উপনদী যে নদী এসে প্রধান নদীতে মেশে, এটা প্রধান নদী যদি হয় তাহলে যে নদী প্রধান নদীতে এসে মেশে তাকে বলা হচ্ছে উপনদী। আর শাখা নদী কাকে বলে? যে নদী প্রধান নদী থেকে বেরিয়ে যায় তাকে বলা হচ্ছে শাখা নদী। নেক্সট, তারপর কি রয়েছে যে দোআব কাকে বলে? দেখো, দো মানেই হচ্ছে কিন্তু দুই, আর আব মানে হচ্ছে কিন্তু জলধারা। তাহলে দুটি জলধারার মাঝের যে অংশ, এই যে দুটি জলধারা এর মাঝে যদি কোনো একটা স্থলভাগ থাকে, এই স্থলভাগটাকে বলা হচ্ছে দোআব অঞ্চল। যেমন পাঞ্জাব, এই পাঞ্জাব নামটা কিন্তু এসছে পঞ্চ আব থেকে। হ্যাঁ, তো নেক্সট, নদী সঙ্গম কাকে বলা হচ্ছে? যেখানে দুটি নদী এসে মিলিত হয় যে জায়গাটাতে, সেই জায়গাটাকে বলা হচ্ছে কিন্তু নদী সঙ্গম। এই জায়গাটাকে বলা হবে নদী সঙ্গম। সঙ্গম মানে মিলনস্থল। নদী বর্তন, এটা খুব একটা ভালো প্রশ্ন। সেটা হচ্ছে একটা নদীতে, ধরো কোনো একটা নদী, এই নদীতে কিন্তু সারা বছর কিন্তু জল সমান থাকে না। আমি যদি ছবিটা দেখাই ভালো করে তাহলে বুঝতে পারবে। ধরো হয়তো বর্ষাকাল, নদী হয়তো এত দূর অব্দি জল আছে, এখান থেকে শুরু করে এই দিকটা হয়তো এত দূর অব্দি জল আছে নদীর, কানায় কানায় হয়তো এটা লোড। এবার এটাকে একটা সময় গেল, এবার কি হয়, ধরো গ্রীষ্মকাল, নদীর জলটা কি হয়ে গেল, ঠিক এই পোর্শনে চলে এসছে। তাহলে একটা বর্ষাকাল যে পরিমাণে জল ছিল, গ্রীষ্মকালে সেই পরিমাণ জল নেই। এই যে ঋতু অনুযায়ী, মানে এটা কি হয়, একটা ঋতু অনুযায়ী জলের যে ওঠানামা, মানে কম এবং বেশি হওয়া, সেটাকে বলা হচ্ছে নদীর বর্তন। নদীর বোঝা,
নদী যেটা বহন করে নিয়ে চলে যায় সেটাকে বলা হচ্ছে নদীর বোঝা। এটা এমন কিছু কঠিন নয়। পরের টপিকটা আমরা খুব দেখব, গুরুত্বপূর্ণ এবং মন দিয়ে দেখব, সেটা হচ্ছে নদীর বিভিন্ন গতি। তো একটা নদীর তিনটে গতি থাকে। যদি কোথাও সে উৎস লাভ করে, এই উৎস অঞ্চল এবং তার প্রবাহ থেকে শুরু করে যেখানে মেশে সেই মোহনা অঞ্চল, এই জায়গা অবধি তিনটে গতি থাকে নদীর। প্রধান, যদি কোনো আদর্শ নদী হয়, এটা মাথায় রাখতে হবে, যদি সেটা আদর্শ নদী হয়, তিনটে গতি কি কি? উচ্চ গতি, যার প্রধান কাজ হলো কিন্তু ক্ষয় করা; মধ্যগতি, যার প্রধান কাজ হলো বহন করা; এবং নিম্নগতি, যার প্রধান কাজ হলো সঞ্চয় করা। এই হচ্ছে নদীর তিনটে কাজ। এবার উচ্চগতি কোনটা? যেটা পাহাড়ি অঞ্চল থেকে হঠাৎ সমভূমিতে এসে মেশে এবং যখন তার কাজের ক্ষয় করার গতিবেগটা কমতে শুরু করে, সেটাকে বলছে উচ্চগতি। এটা হতে পারে যেমন হরিদ্বার। আমি যদি গঙ্গা নদী বিচার করি তাহলে হচ্ছে হরিদ্বার। তারপরে এলাহাবাদের, যেটা এলাহাবাদ আমরা যেটা এখন নাম চিনি প্রয়াগরাজ, এটা হচ্ছে কিন্তু নদীর মধ্যগতি। তারপরে নদী এই জায়গাটাকে বলা হচ্ছে কি নিম্নগতি। ক্লিয়ার? মানে গঙ্গা নদী যদি বিচার করে দেখি, এখানে প্রধান কাজ হচ্ছে কি ক্ষয় করবে। এই জায়গাটায় নদী ক্ষয়ও করে, কিন্তু মেন কাজ হচ্ছে বহন করা। এই জায়গাটায় নদী বহন তো করবে, কিন্তু প্রধান কাজ হলো কি সঞ্চয় করা। এখানে কিন্তু প্রধান কাজগুলো বলা আছে, কারণ উৎস অঞ্চলে কি নদী কি শুধু ক্ষয় করবে? নদী সেটা কি বহন করবে না? নিশ্চয়ই বহন করবে। এটা মেন কাজ, এটা অপ্রধান। এখানে বহনটা মেন কাজ, সঞ্চয় খুব একটা করে না, ক্ষয়টাও খুব একটা করে না। আর শেষের কাজটা কি হচ্ছে সঞ্চয়। এই হচ্ছে নদীর তিনটে গতি। এবার নদীর যে ক্ষয় কাজ এবং তাদের নিয়ন্ত্রকগুলি কি কি? একটা নদী কতটা ক্ষয় করবে না করবে সেটা কিসের উপর ডিপেন্ড করবে? নিশ্চয়ই কোনো কিছু কন্ডিশন রয়েছে। সেই কন্ডিশনগুলো কি কি? তো বলছে একটা নদীর আগে ক্ষয়গুলো করে কিভাবে, সেটা জলপ্রবাহ জনিত ক্ষয়। একটা নদী বয়ে চলেছে, নদীর জলের দ্বারা নিশ্চয়ই সে কি করবে? দুই পারে ভাঙন বা কিছু একটা ক্ষয় তো সে করবেই। তো জলের দ্বারা যেটা সে ভাঙে, এটাকে বলা হচ্ছে জলপ্রবাহ ক্ষয়। ঘর্ষণ ক্ষয়, উৎস অঞ্চলে নদী শুধুমাত্র যে ক্ষয় করে তাই নয়, এই যে ক্ষয়টা করলো কোনো একটা উচ্চ অঞ্চল থেকে যখন হয়তো পড়লো, কোনো পাহাড়ি অঞ্চল যদি থাকে তাহলে কি হয়, ছোট ছোট যে নুড়ি বা শিলাখণ্ড যেগুলো থাকে সেগুলো সে কিন্তু বহন করতে নিয়ে শুরু করে। এবার এই নুড়িগুলো প্রবাহ পথে কি করে, নিজেদের মধ্যে কিন্তু ঠোকাঠুকি করে। এই যে ঠোকাঠুকি করতে করতে তো একসময় ক্ষয় হবে এই পাথরগুলো, এটাকে বলা হচ্ছে কি ঘর্ষণ ক্ষয়। অবঘর্ষ ক্ষয়, এই পাথর আর নদীর যে গর্ভ, মানে এই যে পাথর, এই নদীর গর্ভে যদি কোনো ক্ষয় হয়ে যায় সেটাকে বলা হচ্ছে কি অবঘর্ষ ক্ষয়। আর একটা পাথর একটা পাথরের সঙ্গে ঠোকাঠুকি ঘর্ষণ ক্ষয়, আর নদীর জলের দ্বারা যখন কিছু ক্ষয় করছে সেটাকে বলা হচ্ছে জলপ্রবাহ ক্ষয়। দ্রবণ ক্ষয়, নদী যখনই প্রবাহিত হবে তখন কোন একটা অঞ্চলের প্রতি যখন প্রবাহিত হয়, সেই অঞ্চলের শিলার উপরে যদি কোনো লবণ যুক্ত শিলাস্তর থাকে, তাহলে সেই লবণগুলোকে কি করে, নদীর গুলে নেয় জলের সঙ্গে। এটাকে বলা যায় কি দ্রবণ ক্ষয়। তো সেটাকে আমরা দেখতে পাই না লবণটাকে, এটাকে বলা হচ্ছে দ্রবণ ক্ষয়। বুদবুদ ক্ষয়, এই যে নদীর গর্ভ থেকে ছোট ছোট যে বুদবুদ গুলো কাটে তার দ্বারাও কিন্তু ক্ষয় হয়। এই হচ্ছে পাঁচটা ক্ষয়। তার মধ্যে এই প্রধান হচ্ছে এই চারটে, একটু আমাদের মাথায় রাখতে হবে, যে জলপ্রবাহজনিত, ঘর্ষণ, অবঘর্ষ এবং দ্রবণ। জলপ্রবাহজনিত জলের কারণে, ঘর্ষণ দুটি শিলাখণ্ড নিজেদের মধ্যে, অবঘর্ষ শিলাখণ্ড প্লাস নদীগর্ভ, আর দ্রবণ হচ্ছে কি লবণযুক্ত শিলাস্তর। বিশেষ করে চুনাপাথর সমৃদ্ধ অঞ্চলে। নেক্সট, নিয়ন্ত্রকগুলি কি কি? নিয়ন্ত্রক বলতে গেলে জলবায়ু, শিলার প্রকৃতি, শিলাটা নরম হবে না কঠিন হবে, যদি নরম হয় তাহলে বেশি ক্ষয় হবে, যদি কঠিন হয় অল্প ক্ষয় হবে। জলবায়ু অঞ্চল যদি আর্দ্রযুক্ত হয় তাহলে সাইড এবং নিম্ন দুটোই হবে, যদি শুষ্ক হয় তাহলে শুধুমাত্র নিম্নটা হবে।
ভূমির ঢাল, হ্যাঁ শুধু নরম শিলা হলে হবে না, ধরো ভূমির ঢালটা যদি সমান থাকে সেখানে একরকম হবে, যদি নিচু থাকে সেটা একরকম হবে। কথা এগুলো হচ্ছে নিয়ন্ত্রক, মানে কিসের উপর ডিপেন্ড করে নদী তার ক্ষয় কাজগুলোকে সম্পন্ন করতে পারে। জলের পরিমাণ, জলের পরিমাণটা কতটা রয়েছে, কম নাকি বেশি, সেই অনুপাতের কিন্তু ক্ষয়গুলা হয়ে থাকে। এই হচ্ছে 4টি নিয়ন্ত্রক, এবং এগুলো হচ্ছে নদীর যে ক্ষয় কাজ কিভাবে ক্ষয়গুলো করে থাকে। নেক্সট হচ্ছে নদীর বহন কাজ, পদ্ধতি ও নিয়ন্ত্রক। প্রথমেই চলে আসি দ্রবণ। আমি কি বলেছিলাম যে লবণযুক্ত শিলাস্তরের উপর দিয়ে নদী কি করে, ক্ষয় করে, কিন্তু সেই লবণটাকে নদী কি করে, বহনও করে নিয়ে যায় নিশ্চয়। কিভাবে বহন করে, দ্রবণ প্রক্রিয়াতেই বহন করে। ধরো এখানে কোন একটা শিলাস্তর নদী দিয়ে প্রবাহিত হলো, এবং এখানে কি পেলো, হয়তো কিছু লবণ টবণ জাতীয় কিছু একটা পেয়েছে, সেটাকে নদী যেমন এই জলে গুলে ক্ষয় করবে, সেটাকে জলে গুলে তো বহনও করবে। এটাকে বলা হচ্ছে কি দ্রবণ, মানে জলে গুলে নিয়ে যাওয়া। ভাসমান, ছোট ছোট নুড়ি বা কোনো কিছু পেলে নুড়ি নদী সেটা কি করে, ভাসাতে ভাসাতে নিয়ে যায়, হালকা কোনো জিনিস হলে, এটাকে বলা হচ্ছে কি ভাসমান বহন। লম্ফদান, মনে করে একটু মাঝারি সাইজের হয়তো পাথর আছে, সে কি করে, এই পাথর আছে, আবার খানিকটা দূরে গিয়ে পাথরটা মানে একটু কি লাফ মারতে মারতে যায়, একটু হোঁচট খায় আর লাফ মারতে মারতে যায়, এটাকে বলা হচ্ছে লম্ফদান প্রক্রিয়া। নেক্সট আকর্ষণ, আকর্ষণ মানে কি টানা। এবার একটা বড় পাথর, নদী সেটা কি করে, লাফাতে পারে না, তখন সে কি করে, সেটাকে গড়াতে 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 নিয়ে যায়, মানে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে হয়তো এখানে, মানে গড়াতে গড়াতে নিয়ে যাবে, এটাকে বলা হচ্ছে আকর্ষণ। নিয়ন্ত্রক কি, সেম একই জিনিস, জলের পরিমাণ কতটা রয়েছে, ঋতু, তারপরে জলের গতিবেগ, প্রবাহ পথের ঢাল, সেটা সমান হবে না এবড়ো খেবড়ো হবে না, ঢালু হবে, এবং নদী খাতের প্রকৃতি, সেটা হচ্ছে নদীর যে মিডিল মাঝে যে অবস্থা সেটা কিরকম হবে, এ হচ্ছে নিয়ন্ত্রক সম্পন্ন। এবার যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে যে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টে ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। এই কোশ্চেনটা যদি আমি দেখি তাহলে 2027 সালের মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ। নদী ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ, মানে চিত্র সহ তোমাকে দিতে হবে কিন্তু। এবার দেখো একটা নদী মূলত কোথায় ক্ষয়টা করে, পাহাড়ি অঞ্চল। সে পাহাড়ি অঞ্চল থেকে সে প্রবাহিত হওয়ার সময় সে কিছু ভূমিরূপ সৃষ্টি করে, সেগুলা কি কি আমাদের সেটাকে একটু জানতে হবে। একটা প্রধান নদীর সাধারণত 3টে গতিপথ দেখা যায়, একটা হচ্ছে উচ্চ গতি, এটা গতি হবে, মধ্যবর্তী ও নিম্ন গতি, মানে মধ্য গতি হবে এটা, সরি। এর মধ্যে উচ্চ গতির প্রধান কাজ হলো কি ক্ষয়, আর এই ক্ষয় কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপ সৃষ্টি হয় সেগুলি হলো ড্যাশ। নাম্বার 1 গিরিখাত, নাম্বার 2 ক্যানিয়ন। গিরিখাত কাকে বলে, আমি যেটা তোমাদেরকে নোটসটা দিয়েছি এটা কিন্তু একদম 5-এ 5 পাওয়ার মতো। কেন, তুমি দেখো প্রথমে গিরিখাত কি, কাকে বলে, তার উৎপত্তি, তার উদাহরণ, এবং অবশ্যই এখানে একটা চিত্র থাকবে, কিন্তু চিত্রটা নিজেদেরকে আঁকতে হবে। আমি চিত্র আঁকতে গেলে সেটা অনেক বড় হয়ে যায়, চিত্রগুলো আমার নেওয়া হয়নি, তো আজকে চিত্র নয়, আজকে জাস্ট শুধু এমনি আলোচনা করে দিচ্ছি। উচ্চ পার্বত্য গতিতে নদীর প্রবল স্রোতের ফলে বাহিত নুড়ি পাথর বালি দ্বারা নদী যখন নিম্ন ক্ষয়ের পাশাপাশি পার্শ্ব ক্ষয়টাও বেশি করে, তখন সেই ভূমিরূপটি দেখতে অনেকটা ইংরেজি ভি আকৃতির হয়, একে ভি আকৃতির উপত্যকা বলা হয়। উৎপত্তি, নদীর পার্বত্য প্রবাহে যদি কোনো শিলাস্তর অপেক্ষাকৃত দুর্বল হয় তাহলে নদী প্রবাহিত হওয়ার সময় নিম্ন ক্ষয়ের অপেক্ষা
নিম্ন ক্ষয়ের অপেক্ষা এটা পার্শ্বক্ষয় হবে, পার্শ্বক্ষয় বেশি করে, তখন এই ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। মানে এবং একটা কন্ডিশন রয়েছে, সেটা হচ্ছে আর্দ্র অঞ্চলে যেখানে বৃষ্টিপাত যুক্ত হয়, সেখানে নদী কি করে, এই যে পার্শ্বক্ষয়টাও করে এবং নিম্ন ক্ষয়টাও করে। এই দুটোর ফলে যে ভূমিরূপ দেখতে হয় সেটাকে বলা হচ্ছে কি ভি আকৃতি উপত্যকা। এটাকে অনেক সময় গিরিখাত বলা হয়। সিমিলারিটি, যেমন নেপালের কালী নদীর গিরিখাত। এই যে দেখছো এখানে হচ্ছে ভি আকৃতির উপত্যকা। দেখো এখানে শেপটা ভি হয়েছে, কারণ এটা নদী পার্শ্বক্ষয়টা করে, আবার নিম্ন ক্ষয়টাও কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু করে। নেক্সট ক্যানিয়ন। ক্যানিয়ন কখন হয়, একটা শুষ্ক অঞ্চল, ধরো এই যা একটা শুষ্ক অঞ্চল, শুষ্ক অঞ্চলে কি হয় না, বৃষ্টি খুব একটা হয় না। বৃষ্টি না হওয়ার জন্য কি হবে, উপরের যে শিলাভাগটা রয়েছে সেটা কিন্তু দিন দিন কঠিন হতে শুরু করে। এর ফলে কি হয়, নদী পার্শ্বক্ষয়টা করতে পারে না, কারণ শিলা কঠিন অবস্থা থাকে, সে শুধুমাত্র নিম্ন ক্ষয়টা করে। এর ফলে দেখতে কি হয়, এটা দেখো এই শেপটা দেখো একবার, পুরো কিন্তু ইংরেজি আয় আকারে রয়েছে। এটাকে বলেছে আয় আকৃতির উপত্যকা বা ক্যানিয়ন। সংজ্ঞা: নদীর উচ্চ পার্বত্য গতি যদি কোনো শুষ্ক অঞ্চলের উপর দিয়ে হয় বা বৃষ্টিহীন অঞ্চলের উপর দিয়ে হয়, তাহলে সে অঞ্চলের উপরের শিলাস্তর অপেক্ষাকৃত কঠিন হয় এবং নিম্নের শিলাস্তর নরম হয়, যে কারণে নদী পার্শ্বক্ষয় করে না বললেই চলে। তখন ভূমিরূপটি দেখতে খুবই সংকীর্ণ ও গভীর হয়, যেটা ইংরেজি এখানে আইটা মিস্টেক, অনেক কিছু মিস্টেক হয়েছে, মতো হয়ে থাকে, একে ক্যানিয়ন বলে। উৎপত্তি: শুষ্ক পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয়কার্যের ফলে নিম্নের নরম শিলাস্তর ক্ষয় হয়ে এই ভূমিরূপ সৃষ্টি করে। বানান যাই থাক না কেন, একটা মিস্টেক হতেই পারে। উদাহরণ: কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন, গভীরতা প্রায় 1857 মিটার। ছবিগুলো তোমরা দেখে নাও। নেক্সট, জলপ্রপাত ও প্রপাতকূপ। আমি এখানে একটা ছবি এঁকে নিই। মনে করো এই ধরো, এই তো লেখাই আছে এখানে, যদিও ধরো নদী প্রবাহিত হচ্ছে, এবার এই প্রবাহিত হতে হতে নদী কি করে, কোন একটা জায়গায় হয়তো লাফিয়ে পড়লো, কোন হয়তো একটা জায়গা পেয়েছে, এই পড়ার যে বিষয়টা, এটাকে কি বলা হচ্ছে, জলপ্রপাত। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, যেটা পড়ছে সেটা জলপ্রপাত। এবার পড়ার ফলে কি হয়, এই জায়গাটা কিন্তু একটা গর্তের সৃষ্টি হয়, এই যে গর্তটা দেখতে একটা হাড়ির মতো, এটাকেই বলা হচ্ছে প্রপাত কূপ। এবার এটা কখন সৃষ্টি হয়, দেখো বলছে নদীর জলপ্রবাহ যখন হঠাৎ কোনো উচ্চ স্থান থেকে নিচের দিকে লাফিয়ে পড়ে, তখন যাকে জলপ্রপাত বলে। এই যে নদী, এটা উঁচু স্থান, সে যখন নিচে লাফিয়ে পড়ে, এটাকেই বলা হচ্ছে জলপ্রপাত। উৎপত্তি: নদীর গতিপথে কঠিন ও কোমল শিলাস্তর নিচে আড়াআড়ি ভাবে বা অনুভূমিকভাবে থাকলে দুটো ভাবে হতে পারে। যেমন এটা হয়তো কঠিন, এটা হয়তো নরম। যদি এটা কঠিন হয় তাহলে কি হবে, আস্তে আস্তে নরমটাকে ক্ষয় করতে শুরু করবে। তখন কি, এখানে কিন্তু দেখো নদীটা যখন প্রবাহিত হচ্ছিল, এটা কিন্তু প্রথমে এরকম যাচ্ছিল, আস্তে আস্তে কিন্তু এটা ক্ষয় করতে করতে নিচের দিকে নামতে শুরু করবে। এটা একটা কন্ডিশন। তো হচ্ছে প্রবল স্রোতে আবার যদি এইভাবে থাকে, এটা যেমন রয়েছে, এটা কঠিন এবং এটা সফট রক, এবং এটা কঠিন শিলা, দুরকম ভাবে হতে পারে। তো প্রবল স্রোতে উপরে কঠিন শিলাস্তর ধীরে ধীরে ক্ষয় হয়, নিচের কোমল শিলাস্তর বেরিয়ে পড়ে। এবার কোমল শিলাস্তর দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় বলে সেখানে খাড়া ঢালের সৃষ্টি হয়, এবং নদীর স্রোত খাড়া ঢাল থেকে প্রবল বেগে নিচে আছড়ে পড়ে জলপ্রপাতের সৃষ্টি করে। যেমন ভেনেজুয়েলার ক্যারোনি নদীর উপনদী চুরুন নদীর গতিপথে সৃষ্ট অ্যাঞ্জেল প্রপাতটি পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। নেক্সট, প্রপাতকূপ। ছবিটা ওইদিকে রয়েছে। প্রপাতকূপ বা প্লাঞ্জপুল কাকে বলে, সেম ওইটাই, যে জলপ্রপাতের নিচের অংশ জলের গতিবেগ ও শক্তি খুব বেশি থাকে, এই জন্য জল যেখানে নিচে পড়ে, এই যে জল যেখানে নিচে পড়ে, নদী খাতের সেই অংশে জলের আঘাতে এবং নদীর ক্ষয়কার্যের ফলে, ক্ষয় তো অবশ্যই করবে, বেশ বড় একটা গর্তের সৃষ্টি হয়।
হাড়ির মতো দেখতে এই গর্তকে বলা হয় প্রপাতকূপ বা প্লাঞ্জপুল। মধ্যপ্রদেশের পাঁচমারিতে লিটল জল, এটা ফলস, একটা ফলস জলপ্রপাত রয়েছে লিটল ফলস, তার নিচে প্রপাতকূপ রয়েছে। এটা সহজ একটা বিষয়, যেটা প্রবাহিত হচ্ছে যখন আছড়ে পড়ছে সেটা জলপ্রপাত, এবং যে গর্তটা সৃষ্টি হয়েছে সেটাকে বলা হচ্ছে প্রপাত। মন্থকূপ বা পটল, এগারগুলো সব এদিকে চলে গিয়েছে, যাই হোক পটল। তো উচ্চগতি বা পার্বত্য প্রবাহে, আচ্ছা এসব আগে বাদ দাও, আগে দেখে ছবিটা দেখে নাও। মনে করে হয়তো কোন একটা নদী, নদী কি করে, আমি উচ্চ গতিটা দেখাচ্ছি না, সে তখন কি করে ছোট বড় যে অসংখ্য বড় বড় কি করে পাথর কিন্তু নিয়ে আসে, আমরা জানি, একটু আগে বলছিলাম। এবার এই পাথরগুলি যখন নদীর বুকে কোনো গর্ত সৃষ্টি করে, পাথরগুলি, এটাকে বলা হচ্ছে কি মন্থকূপ। অর্থাৎ এটা কোন প্রক্রিয়া হচ্ছে, অবঘর্ষণ। একটু আগে যেটা বলছিলাম যে বড় বড় পাথর নদীর বুকে যে গর্ত সৃষ্টি করে সেটাকে বলা হচ্ছে কি মন্থকূপ। দেখো, উচ্চগতি বা পার্বত্য প্রবাহে এটা সবসময় উচ্চ গতিতেই হবে। নদীর প্রবল স্রোতের সঙ্গে, এটুকু তো কমন, বাহিত প্রস্তরখণ্ড, নুড়ি, কাকর, পাথর প্রভৃতি প্রবাহিত হওয়ার সময় পরিবাহিত নুড়ি ও প্রস্তরখণ্ডের দ্বারা ঘর্ষণজনিত ক্ষয়ের কারণে নদীবক্ষে কূপের মতো অনেক ছোট বড় গোলাকার গর্তের সৃষ্টি হয়। এই যে এগুলোকে বলা হচ্ছে কি মন্থকূপ বা পটল। এবার অনেকগুলি পটল একসঙ্গে অবস্থান করলে তাকে পটল কলোনি বলে, মানে অনেকগুলো যদি একসঙ্গে পাশাপাশি অবস্থান করে এটাকে বলা হচ্ছে পটল কলোনি। তিস্তা নদীর পার্বত্য প্রবাহে অনেক মন্থকূপ দেখা যায়। আজকে আমরা আলোচনা করলাম যে নদীর ক্ষয় কার্যটাকে নিয়ে। সামনের দিন নদী সম্পর্কিত যে সমস্ত তথ্যগুলো রয়েছে, যেমন সঞ্চয় কার্য, বদ্বীপ সৃষ্টির অনুকূল ভৌগোলিক পরিবেশ, এবং নদী রিলেটেড যে আরো জিনিসগুলো রয়েছে, যেমন ষষ্ঠঘাতের সূত্র, কিউসেক, কিউমেক, অ্যান্ড সুন্দরবনের উপর যে প্রভাবটা পড়েছে, যেমন হারিয়া দ্বীপ, মাথাভাঙা, কি কি প্রভাব পড়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব পর্ব 3-এ। তাই দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রেখে দেবে। আর যদি মনে হয় যে একটু ক্লাসটা খুব ভালো লাগছে, তাহলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও। জাস্ট এটুকু একটু রিকোয়েস্ট। তো দেখা হচ্ছে আবার নেক্সট দিন, ততক্ষণ